আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। অব্যাহত বৃষ্টি আর উজানের ঢলে দেশের 11 জেলায় ভয়ঙ্কর রূপ নিয়েছে বন্যা। কোথাও কোথাও পানি কমতে শুরু করলেও এখনও তলিয়ে আছে গ্রামের পর গ্রাম। পর্যাপ্ত খাদ্য ও সুপেয় পানির অভাবে চরম দুর্ভোগে বানভাসী মানুষ। সড়ক বিচ্ছিন্ন এলাকাগুলোতে ত্রাণ সামগ্রীর জন্য হাহাকার দেখা দিয়েছে। এদিকে ঝড়ের পূর্বাভাস সহ সব নদী বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। নুসরাত জাহান সিনথির রিপোর্টে বিস্তারিত। ভয়ঙ্কর বন্যার কবলে দেশের 11 জেলা। আসার কথা হলো কোথাও কোথাও নামতে শুরু করেছে পানি, তবে সময়ের সঙ্গে বাড়ছে দুর্গতদের হাহাকার। শনিবার রাত থেকে চলা টানা বৃষ্টিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়ি সহ বিভিন্ন উপজেলায় পানিতে তলিয়ে আছে ঘরবাড়ি। ভেঙে গেছে মুসাপুর ক্লোজার। জেলার প্রায় 20 লাখ মানুষ এখনো পানিবন্দী। ফেনী শহরের পানি কিছুটা কমলেও ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। সোনাগাজী ও দাগন ভুইয়ায়ও নতুন করে পানি বাড়ছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী না পেয়ে মানবেতর জীবন কাটছে দুর্গতদের। কালকে পানির জন্য ওনাকে মাটি দিতে পারি নাই, বারডেম হসপিটালে রেখে আসছি গতকালকে রাত 8টার সময়। স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি কুমিল্লার 14 উপজেলার বাসিন্দারা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বুড়িচং, নাঙ্গলকোট, 14 গ্রাম ও ব্রাহ্মণপাড়া উপজেলার অন্তত 250 গ্রাম। প্রত্যন্ত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা পাচ্ছে না বানভাসী মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাসাবাড়ি ও সড়ক থেকে পানি নামতে শুরু করেছে, তবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এখনও স্বাভাবিক হয়নি আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। বৃষ্টি না হওয়ায় মৌলভীবাজারের নদ নদীর পানি কমতে শুরু করলেও এখনও নিম্নাঞ্চলের ঘরবাড়ি পানিতে ডুবে আছে। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় বেরিয়ে আসতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এদিকে ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, নোয়াখালী সহ 11 অঞ্চলের উপর দিয়ে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নুসরাত জাহান সিনথি, আরটিভি। নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। নোয়াখালীতে কি এখনো বৃষ্টি হচ্ছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন নোয়াখালীতে বর্তমানে বৃষ্টি নেই। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটি ইউনিয়নের দৌলত রামদীপুর গ্রাম। এখানে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন, পাশে দেখতে পাচ্ছেন যে এখানে হাঁটু পরিমাণ পানিতে নিমজ্জিত রয়েছে। এর আগে সকাল নাগাদ নোয়াখালীতে মাঝারি এবং ভারী বৃষ্টিপাত ছিল, সাথে ঝড়ো হাওয়া ছিল। আপনাদেরকে জানিয়ে রাখি, অপরদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুর ইউনিয়নের মুসাপুর রেগুলেটর আজ সকাল 10টার দিকে উজানের পানিতে পুরোই ডাকাতিয়া নদীতে তলিয়ে যায়। এই মুসাপুর রেগুলেটর ডাকাতিয়া নদীতে তলিয়ে যাওয়ার ফলে কোম্পানিগঞ্জের 5.5 লক্ষ মানুষ ভবিষ্যতে হুমকির সম্মুখীন হবে। স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে ওইখানে তৎকালীন ক্ষমতাশীল লোকজন গত 4 বছর বালু উত্তোলন করার ফলে আজকে উজানের পানিতে এই রেগুলেটর পুরোপুরি নদীতে তলিয়ে যায়। এই রেগুলেটর তলিয়ে যাওয়ার ফলে নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরপার্বতী ইউনিয়ন, মুসাপুর ইউনিয়ন এবং চরহাজারী ইউনিয়ন সামান্য বৃষ্টি হলে এবং জোয়ারের পানি হলেই প্লাবিত হবে এবং চলমান পরিস্থিতিতে কোম্পানিগঞ্জ পুরোপুরি অনিরাপদ হয়ে যাবে। কারণ রেগুলেটরের কারণেই কোম্পানিগঞ্জে মানুষ বন্যা থেকে মুক্ত হতো, কিন্তু আজ সেই রেগুলেটর তলিয়ে যাওয়ার কারণে কোম্পানিগঞ্জের মানুষের ভিতরে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি যে নোয়াখালীর বর্তমানে 3টি উপজেলায় 60,000 গ্রাহক বিদ্যুৎ সরবরাহ থেকে তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। যে পরিস্থিতি বিরাজ করছে তাদের বিদ্যুৎ সরবরাহ নেই। এছাড়া যে একেবারে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু খাবার সেলাই থেকে শুরু করে শুকনো খাবারের সংকট রয়েছে বলে জানিয়েছে বানবাসী মানুষেরা। নাবিলা, ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বন্যা পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কুমিল্লার নাঙ্গলকোটে আছেন সহকর্মী বিলাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। বিলাল,
সবাই তো দুর্গতদের জন্য ত্রাণ নিয়ে ছুটছে, তো সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? নাবিলা, আপনাকে যেহেতু আমাদের নোয়াখালী প্রতিনিধি কিন্তু জানিয়েছিল যে বন্যা দুর্গত এলাকার চিত্র, আমি যদি ত্রাণের বিষয়টি যদি বলে রাখি, যে যারা দুর্গতদের জন্য কিন্তু পানিবন্দী লোকদের জন্য ত্রাণ নিয়ে আসছেন, প্রত্যেকে কিন্তু আসলে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সবাই কিন্তু যে রাস্তার পাশে বেশিরভাগ আশ্রয় কেন্দ্র, সকল আশ্রয় কেন্দ্রে কিন্তু তারা কিন্তু ত্রাণগুলো দিচ্ছেন। আমি যে জায়গাটিতে আছি সেখানেও যে আমার পিছনে যে আশ্রয় কেন্দ্রটি রয়েছে এটাও কিন্তু আসলে সড়কের পাশে। তো বলা যায় যে এখান থেকে যে প্রত্যন্ত যে ইউনিয়নগুলি রয়েছে, ইউনিয়নের ভিতরে কিন্তু সাধারণত যারা ত্রাণ নিয়ে আসে তারা কিন্তু যাচ্ছে না। শুধু এই চিত্রটি কুমিল্লার যে নাঙ্গলকোট সেখানে না, আমরা যখন ফেনীতে গিয়েছি, লক্ষ্মীপুরে গিয়েছি, বিভিন্ন জায়গায় যখন গিয়েছি তখন বেশিরভাগ কিন্তু ত্রাণ কিন্তু আমরা দেখছি যে সড়কের পাশে যেগুলো আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে। কিন্তু আমরা জানি যে যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা বন্যার পানিতে প্লাবিত হয়েছে তারা কিন্তু সেখান থেকে এমনও লোকজন আছে কিন্তু আশ্রয় কেন্দ্রে আসার সম্ভাবনা হয়নি, তারা কিন্তু ওখানে কোনো একটা জায়গায় কিন্তু আশ্রয় নিয়েছেন, সে সকল জায়গায় কিন্তু ত্রাণ তেমনভাবে কিন্তু পৌঁছাচ্ছে না, এমন কিছু আমরা অভিযোগ পেয়েছি। তো বলা যায় আর এখন ত্রাণের পাশাপাশি, কারণ যেহেতু বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে, যেই বেশিরভাগ যারা ত্রাণ সহায়তা দিচ্ছেন তারা কিন্তু শুকনো খাবারটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন। কিন্তু যখনই বন্যার পানিটা শুকিয়ে আসছে তখন কিন্তু আসলে তাদের যে রান্না করা যে একটি খাবার সেটি কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ যিনি যে টানা 2 থেকে 3 দিন তারা কিন্তু শুকনো খাবার খেয়ে কিন্তু আসেন। এই খাবারটি কিন্তু এখন রান্না করা খাবারে কিন্তু প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, যে আশ্রয় কেন্দ্র থেকে শুরু করে যে বিভিন্ন জায়গায় সেটি কিন্তু খুব প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তো যারা পাশাপাশি যে বিশুদ্ধ যে পানির যে সংকট, জানে যে বন্যার পানি কমার সাথে সাথে কিন্তু এই পানিতে অনেক জীবাণু থাকে, কিন্তু বিভিন্ন রোগ বালাই কিন্তু তৈরি হয়, আর সেটির জন্য কাজ করতে যে উপজেলা যেটা স্বাস্থ্য কর্মকর্তা তারা কিন্তু তাদের জায়গা থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারাও কিন্তু বিভিন্ন প্রকার ওষুধ দিচ্ছেন। তবে এখন যে জিনিস সবচেয়ে প্রয়োজন যে বিশুদ্ধ যে খাবার পানি, সেটি কিন্তু পর্যাপ্ত যেই গ্রাম অঞ্চল আছে সেখানে কিন্তু পড়ছে না। তো এখন বলা যায় যে সার্বিক যদি ত্রাণ ব্যবস্থাটা বলি, যে পর্যাপ্ত ত্রাণ আসছে, বেশিরভাগ লোকজন রিমোট এরিয়া যে সেখানে না যাওয়ার ফলে কিন্তু ত্রাণের যে সুষ্ঠু বন্টনটি সেটি কিন্তু তেমনভাবে হচ্ছে না। আর যারা বন্যা দুর্গত এলাকায় আছেন তারা এই দাবিটি করছেন, যারাই ত্রাণ নিয়ে আসবে তারা যেন একটু কষ্ট করে হলেও যে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু যাওয়ার। তো এই ছিল নাঙ্গলকোট থেকে আমার কাছে সর্বশেষ। নাবিলা, ধন্যবাদ আপনাকে। টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ 11 জেলায় দেখা দিয়েছে স্মরণকালের ভয়াবহ বন্যা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। অসহায় এসব মানুষের পাশে দাঁড়িয়েছে আসুন্না ফাউন্ডেশন। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে। কয়েকশো কিশোর যুবক ব্যস্ত বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী গোছাতে মানবতার টানেই তারা এসেছেন আসুন্না ফাউন্ডেশনে। ফেনী, নোয়াখালী ও কুমিল্লা সহ 11 জেলার বন্যা দুর্গত এলাকায় মানুষের জন্য খাদ্য সামগ্রী প্যাকেটজাত করার কাজে তাদের এ ব্যস্ততা। প্রথম ধাপে 20,000 পরিবারের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হলেও এখন 50,000 পরিবারের জন্য শুকনো খাবারের পাশাপাশি অন্যান্য ত্রাণ সামগ্রী পৌঁছানোর কথা জানানো হয় আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমাদের গতকালকে 4টা আইটেম এখান থেকে করা হয়েছিল। আমাদের পর্যাপ্ত খাজুর আছে, সেই খাজুরের জন্য আমাদের এখানে একটা আইটেম বাড়ানো হয়েছে, অর্থাৎ 5টা আইটেম করা হয়েছে। ফেনীর মহিপালে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে 2000 পরিবারের জন্য শুকনো খাবারের প্যাকেজ হস্তান্তরের কথা জানান আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান। ওই সমস্ত রিমোট এরিয়াগুলোতে আসলে বাংলাদেশ সেনাবাহিনী সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান একমাত্র প্রশিক্ষিত বাহিনীগুলো একমাত্র সেখানে যেতে পারে। আমরা যেটা করছি, গতকাল মহিপালে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পে আমরা 2000 পরিবারের জন্য একটা কমপ্লিট প্যাকেজ, যে অন্তত 2-4-5 দিন তারা চলতে পারেন, এরকম করে 2000 ফ্যামিলির জন্য আমরা বিশুদ্ধ পানি সহ ত্রাণের প্যাকেজ আমরা দিয়ে দিয়েছি। প্রতি বছর যাতে এমন ভয়াবহ বন্যা দেখা না দেয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি। বন্যা হতে থাকবে আর আমরা সেটা মোকাবেলা করতে থাকবো। এর পাশাপাশি বন্যা যেন না হয় তার জন্য নানামুখী উদ্যোগ আমাদের নেওয়া দরকার। আমাদের পানি নিষ্কাশন পদ্ধতির যেরকম উন্নয়ন করতে হবে, ঠিক একইভাবে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং এটার যে রিজনগুলো আছে সেগুলো সলভ করতে হবে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর প্রায় 5000 পরিবারের পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে আসুন্না ফাউন্ডেশনের। ইকবাল অনিক, RTV, ঢাকা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রয়েছেন সহকর্মী এআর বাদল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বাদল, এই পর্যন্ত কি পরিমাণ ত্রাণ সামগ্রীর সংগ্রহ হয়েছে এবং সাধারণ মানুষের সাড়া কেমন দেখছেন? নাবিলা, প্রচণ্ড রকমের সাড়া পড়েছে এখানে। গেল কয়েকদিন ধরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করছেন এবং যারা বন্যার্ত তাদের জন্য বেশ চিন্তিত এদেশের সাধারণ মানুষ, এটি দেখে বোঝা যাচ্ছে। আমি টিএসসিতে এই মুহূর্তে রয়েছি, সমন্বয়কদের সাথে কথা বলেছি। গেল কয়েকদিন ধরে আমরা দেখেছি যে প্রায়
5 কোটি টাকার উপরে এখন পর্যন্ত শুধু নগদ আর্থিক সহায়তা জমা পড়েছে। সেখানে ছোট শিশু থেকে বড় সবাই এখানে টাকা প্রদান করছে। একটু একটা শিশুর সাথে কথা বলতে চাই। তুমি এখানে কেন এসেছো? আমি এখানে আমার ভাই বোনদেরকে সাহায্য করতে চাই, এসেছি। টাকা কোথায় পেলে, কিভাবে? আমি টাকা হচ্ছে আমার পাপা দিয়েছিল, এই টাকাটা হচ্ছে আমার টিফিনের টাকা, ওই টাকাটা আমি এখানে দিয়েছি। এরকম আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট শিশুদের এখানে মাটির যে ব্যাংক রয়েছে, মাটির ব্যাংক রয়েছে এবং বক্স রয়েছে। বক্সে দেখতে পাচ্ছেন যে টাকা, এই টাকা পরিমাণ প্রায় 5 কোটি টাকার মতো হয়েছে এবং এখানে একটি মানবতার শিকল তৈরি হয়েছে আর এই টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, যাতে করে যারা ত্রাণ নিয়ে আসছেন তারা পাশাপাশি এই ত্রাণগুলো ভিতরে পৌঁছে দেওয়ার জন্য মানবিক শিকল তৈরি হয়ে হাতে হাতে ধরে তারা স্টোরেজে পৌঁছে দিচ্ছেন এবং সেগুলো ট্রাক লোড করে চলে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে, যেসব জায়গায় বন্যার্তরা অসহায় হয়ে পড়েছেন সেই সব জায়গায়। এবং তারা যেটি অভিযোগ করছেন যে এই বন্যার ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে রাস্তায় অনেক যানজট হচ্ছে এবং অনেক ট্রাক অহেতুক সেখানে ঢুকে পড়েছে, যে কারণে 13 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত ত্রাণ সামগ্রী আটকে রয়েছে। এই কারণে তারা সেনাবাহিনী সহ এই ত্রাণগুলো যাতে সহজে পৌঁছানো যায় সেজন্য সবার সহযোগিতা চেয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। নাবিলা, ধন্যবাদ আপনাকে। বন্যার্তদের জন্য আরটিভি পরিবারের একদিনের বেতনের সমপরিমাণ ত্রাণ সেনাবাহিনীর মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ ভাণ্ডারে জমা দেওয়া হয়েছে। সকালে রাজধানীর বনানীতে সেনাবাহিনীর সিওডি ত্রাণ সংগ্রহ কেন্দ্রে সহায়তা উপকরণ হস্তান্তর করেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। এই সময় সেনাবাহিনীর সদস্যরা আন্তরিকতার সাথে পণ্যগুলো গ্রহণ করেন। সহায়তা উপকরণে রয়েছে গুড়, চিরা পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন সহ শুকনা খাবার। বন্যার্ত মানুষের পাশে দাঁড়ালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সকালে 3000 প্যাকেট শুকনো খাবার ও পানি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে বিসিবি। দেশে চলমান বন্যার পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় গেল শনিবার বিসিবি সভাপতি ফারুক আহমেদ ঘোষণা দেন 1 কোটি টাকা দিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে চায় দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। সেই ঘোষণার প্রেক্ষিতে আজ ক্রিকেট বোর্ড থেকে দেয়া হয় এই ত্রাণ সামগ্রী। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে $1 লাখ মার্কিন অনুদান দিয়েছে চায়না রেড ক্রস সোসাইটি। সকালে জাতীয় সদর দফতরে সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার MU কবির চৌধুরীর কাছে অনুদানের চেক তুলে দেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় অতীতের মতো আগামীতেও যে কোনো সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার কথা জানান চীনা রাষ্ট্রদূত। পরে রেড ক্রিসেন্টের চলমান ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেন দূতাবাসের প্রতিনিধিগণ। এ সময় সোসাইটির ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী হেলাল, মহাসচিব কাজী শফিকুল আজম, যুব স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপকূলে ঝড়ের শঙ্কায় থাকা সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব বেড়েছে, ঝড় বৃষ্টির প্রবণতা। 13 অঞ্চলে 60 কিলোমিটার বেগে হতে পারে ঝড়। আবহাওয়া পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে, এমন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে প্রধান নদীগুলোতে পানি কমা অব্যাহত থাকার কথা জানিয়েছে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উন্নতির দিকে যাচ্ছে সার্বিকভাবে এবং সবগুলো নদীর পানি সমতলে একটু হ্রাসের দিকে রয়েছে। আজকে সকালের এবং দুপুরের তথ্য অনুযায়ী আমাদের 2টা স্টেশন বিপদসীমার উপরে রয়েছে। একটা হচ্ছে কুশিয়ারা নদীর অমরশীত পয়েন্ট, সেটা বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা আজকের মধ্যে নেমে যাবে আমরা আশা করছি। এবং কুমিল্লার গোমতী নদী রয়েছে, সেটা বিপদসীমার 42 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা আগামী 48 ঘন্টার মধ্যে আমরা আশা করছি বিপদসীমার নিচে নেমে আসবে। এবার অন্য প্রসঙ্গ।
দাবি আদায় নয়, আনসারের ছদ্মবেশে দুর্বৃত্তরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। বলেন, সচিবালয়ে গতকাল ভয়াবহ পরিস্থিতি হতে পারত, ছাত্ররা তা মোকাবিলা করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সচিবালয়ে আনসার সদস্যদের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, ছাত্র জনতা জাগ্রত আছে, তাদের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে না। অন্যদিকে একই ঘটনার আনসার সদস্যদের হামলায় 6 জন সেনা সদস্য আহত হয়। আমরা খুবই ব্যথিত এই ঘটনা দেখে। আমরা মনে করি কালকে আনসার বাহিনীর ছদ্মাবরণে যারা এসেছিল, কোনো দাবি আদায়ের এজেন্ডা তাদের ছিল না। দাবি আদায়ের এজেন্ডা হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে। তারা বারবার আলাপ আলোচনা করে সম্মত হয়ে ফিরে গেছে এবং বারবার আমাদেরকে ঘিরে রেখেছে। তারা লাঠি তাদের স্টকে ছিল এবং আপনারা দেখছেন তারা কি মারমুখীভাবে ছাত্রদের উপর, যেই ছাত্ররা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, যারা আমাদের স্বপ্ন এবং আমাদের ভবিষ্যতের প্রতিভূ হিসাবে যাদের দেখি, তাদেরকে রাস্তায় ফেলে কি নির্মমভাবে মেরেছে। যে এই দেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে, কোনো ষড়যন্ত্র সফল হবে না। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গাজীপুরের গাছা থানাধীন বড়বাড়ি এলাকায় রাজমিস্ত্রি মঞ্জু মিয়া হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 85 জনের নাম উল্লেখ করে আরও একটি হত্যা মামলা হয়েছে। ছেলে হত্যার বিচার দাবিতে মামলাটি দায়ের করেন মঞ্জুর বাবা মোহাম্মদ ইনসার আলী। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগরীর গাছা থানার ইনচার্জ মোহাম্মদ জিয়াউল ইসলাম। এছাড়া মামলাটিতে শেখ হাসিনা সহ প্রথম 19 জনকে হুকুমের আসামি করা হয়েছে। এদিকে মাদারীপুরেও আন্দোলনের সময় রাজমিস্ত্রি তাওহিদ নিহতের ঘটনায় শেখ হাসিনা, মাদারীপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য নুরি আলম চৌধুরী সহ 90 জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে। কালকের মধ্যে জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। দুপুরে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। বলেন, জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করতে আবেদন করা হয়। এ নিয়ে আলোচনা শেষে সরকারের পক্ষ থেকে আদেশ প্রত্যাহার করা হবে বলে জানান আইনজীবী। তিনি বলেন, সন্ত্রাস বিরোধী আইনের 19 নম্বর ধারা অনুযায়ী সরকার আদেশ প্রত্যাহার করবে। নিষিদ্ধ আদেশ প্রত্যাহার হয়ে গেলে জামায়াত ইসলামী নিবন্ধন বাতিলের মামলাটি পুনরুজ্জীবিত করা হবে বলেও জানান শিশির মনির। কি আইনি পদক্ষেপ নিলে পরে এই জিনিসটি সলিউশন করা সম্ভব, এর অংশ হিসেবে আমাদের পক্ষ থেকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে রিকোয়েস্ট করা হয়। এই রিকোয়েস্টের অংশ হিসেবে তারা আমাদেরকে জানিয়েছেন সকল প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের 16 ঘণ্টার চেষ্টার পরও নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে আসেনি। রোববার রাত থেকে লাগা আগুনে এখনও পুড়ছে কারখানাটি। ভেতরে থেমে থেমে বিস্ফোরণে কেঁপে উঠছে আশপাশের এলাকা। ফায়ার সার্ভিস জানায়, স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পায় তারা। পরে ড্যামরা, কাঁচপুর, আদমজি ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশন থেকে একে একে 11টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। কারখানার অবকাঠামো ও ভেতরে থাকা টায়ার উৎপাদনে দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা ও ভেতরে আটকে পড়া উদ্ধার জটিল হয়ে পড়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রূপগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM রুবেল মাহমুদ। রুবেল, আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে কেন এবং হতাহতের কোনো খবর আছে কিনা জানাবেন। জি নাবিলা, যেমনটি জানাচ্ছিলাম, আসলে কিন্তু যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের এখানে কিন্তু যেই ফ্যাক্টরিটি রয়েছে, এটাতে কিন্তু শুধু টায়ার তৈরি হতো। তবে এখানে কিন্তু আমরা জানেন যে এখানে গোলাম দস্তগীর গাজী, যিনি ছিলেন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং তিনি কিন্তু এখানকার যে বস্ত্র পাট মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তবে গত পরশুদিন তাকে গ্রেফতারের পরেই গতকালকে রাতে হঠাৎ করে রাত 10টায় কিন্তু ভয়াবহ একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যেই রূপসীর যে খাদুন এলাকায়। সেই অগ্নিকাণ্ডের ঘটনায় দেখা যায় যে আপনার ভিতরে এমন কিছু ছিল, কিছু দাহ্য পদার্থ থাকার কারণেই কিন্তু কিছুক্ষণ পর কিন্তু এখানে ব্লাস্ট হচ্ছে এবং ফাটছে। ফাটার পর কিন্তু শুধু মানে অগ্নিকাণ্ড বাড়ছে। তবে
পাচ্ছি যে আসলে এখানে অনেকে আছেন যে যারা এই অগ্নিকাণ্ডের পরেই কিন্তু অনেকে আছে যে ভিতর থেকে কিছু নেওয়া যায় কিনা, বা অনেকেই কিন্তু এটার ভিতরে ঢুকেছিলেন। তো সেই ঢুকার কারণেই কিন্তু দেখা যায় যে অনেকের আত্মীয় স্বজন রয়েছে এখানে, তারা বলছে যে আমার ভাই বা আমার বোন বা আমার আত্মীয় স্বজন এখানে ঢুকেছে। এরকম ভাবেই কিন্তু তারা বলছে যে তাদেরকে গতকালকে রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলতে পেরেছি এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে আমরা গতকাল রাতে থেকে 11টি ইউনিট এখানে কাজ করেছি, তবে এখন পর্যন্ত আমরা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করতে পারছি না। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং হতাহতের ঘটনা যে ফায়ার সার্ভিসের কাছে আমরা জানতে চাইলে তিনি বলেছেন যে এখন পর্যন্ত আমরা হতাহতের ঘটনার মূল তথ্যটা আপনাদেরকে দিতে পারছি না। তবে এছাড়াও আর আগুনের যেই সূত্রপাত কোথা থেকে সে কথাও কিন্তু তারা এখন পর্যন্ত ক্লিয়ারলি আমাদেরকে জানাতে পারছে না। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সর্বশেষ সংবাদ। নাবিলা, ধন্যবাদ আপনাকে। রূপগঞ্জ থেকে জানাচ্ছিলেন SM রুবেল মাহমুদ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। সকাল 8টা থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা অর্চনা, দেশ ও জাতির মঙ্গল কামনায় পবিত্র গীতাযজ্ঞ করা হয়। এবারের জন্মাষ্টমীর অনুষ্ঠান বর্ণাঢ্য না করে সংক্ষিপ্ত করে বন্যা দুর্গতদের ত্রাণ তহবিলে অর্থ জমা দেওয়া হচ্ছে। এদিকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন স্বামীবাগ আশ্রমে পূজার্চনা, শোভাযাত্রা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এই উৎসবকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে প্রার্থনা জানাই বিশ্ব জগতের সকলের মঙ্গল হোক, সকলকে ভগবান শ্রীকৃষ্ণ সুখ সমৃদ্ধি দান করুক। দেশ এবং পৃথিবী থেকে পাপের বিনাশ হয়, পাপীদের যেন ধ্বংস হয়। আমাদের এই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, সকলের সাথে মিলেমিশে একাকার হয়ে বসবাস করতে পারি। কোনো রকম যেন হানাহানি, মারামারি, কোনো রকমের বিশৃঙ্খল সৃষ্টি না হয়। আমাদের দেশ ও জাতির যেন কল্যাণ হয়, শান্তি হয়। সকল সম্প্রদায়ের মানুষকে আমি আবেদন জানাবো, সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। দেশকে এগিয়ে নিতে ধর্ম, বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একই সঙ্গে দেশের সংকটকালে বানভাসী মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান তিনি। দুপুরে জন্মাষ্টমী উপলক্ষে বঙ্গভবনের শুভেচ্ছা বক্তব্যে জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে সমাজে বিদ্যমান সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। ধর্মীয় মূল্যবোধকে দেশ ও জনকল্যাণে কাজে লাগাতে হবে। পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বন্ধনে নতুন প্রজন্মের জন্য একটি প্রগতিশীল ও শান্তিপূর্ণ সামাজিক ব্যবস্থা গড়ে তোলাই হোক এবারের জন্মাষ্টমীর অঙ্গীকার। নির্বাচনের জন্য রাজনৈতিক সিদ্ধান্ত, প্রধান উপদেষ্টার এমন বক্তব্যকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ক্রান্তিকালে দেশ সফল ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার এসেছে। তাদের প্রতি আস্থা আছে, তাদের কাছে প্রত্যাশা অবাধ সুষ্ঠু নির্বাচন দিবেন এবং জঞ্জাল পরিষ্কার করবেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। এ সময় আকস্মিক বন্যার জন্য ভারতকে দায়ী করেন মির্জা ফখরুল। এই বন্যা এসছে যেভাবে, এটা আপনার নিঃসন্দেহে একটা ক্রিমিনাল অফেন্স বলে আমি মনে করি। ভারতের যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, সে বাঁধ খুলে দিলে তার ভাটিতে কি অবস্থা সৃষ্টি হবে এবং আন্তর্জাতিক আইন বলে যে তাকে ভাটির দেশকে তাকে অবৈধ করতে হবে, জনগণকে সচেতন করার জন্য।
1 সেপ্টেম্বরে শুরু হচ্ছে 2025 সালের হজের প্রাথমিক নিবন্ধন। সরকারি বেসরকারি দুই মাধ্যমে এই নিবন্ধন কার্যক্রম চলবে এই বছরের 30 নভেম্বর পর্যন্ত। প্রাথমিক নিবন্ধনের সময় পরে আরও বাড়ানো হবে না। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পূর্বের কিংবা নতুন প্রাক নিবন্ধিত যে কোনো ব্যক্তি 3 লক্ষ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবে। হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। গত বছরের চেয়ে হজ প্যাকেজ মূল্য কমানোর চেষ্টার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন পায়ে চালিত রিকশা চালকরা। সকাল 10টার পর থেকে শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন তারা। এই অবস্থান কর্মসূচির আয়োজন করেছে বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্যজোট। এই সময় তারা ব্যাটারি চালিত রিকশাকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে সেটি নিষিদ্ধ করা সহ 7 দফা দাবি জানান। শাহবাগ মোড়ে রিকশা চালকদের অবস্থানকে কেন্দ্র করে যান চলাচল বন্ধ রয়েছে। দুপুরের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।